তো যারা 2025 সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে, আমি তোমাদের আজকে যে ক্লাসটা করাচ্ছি সেটা হচ্ছে পঞ্চম অধ্যায় নিরপেক্ষ ন্যায় থেকে লজিক ক্লাস। মানে এই অধ্যায় থেকে আজকে থেকে লজিক ক্লাস শুরু হয়ে গেল। 4+4 হিসাবে 8 মার্কের লজিক আসবে। তো পরীক্ষার যে প্রশ্নটা লজিকে আসবে সেটা দেখে নাও। নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং প্রত্যেকটির বৈধতা বিচার করো। কলকাতা ভারতের অন্তর্গত, দুবাই ভারতের অন্তর্গত নয়, কাজেই দুবাই কলকাতার অন্তর্গত নয়। তো এইভাবে আমি তোমাদের আজকে থেকে লজিক ক্লাস শুরু করালাম। এইভাবে প্রশ্ন আসবে, পরীক্ষায় প্রশ্নটা সেট হবে এইভাবে। এখানে যে কোনো প্রশ্ন দিতে পারে। তো আমি এমনভাবে লজিক করাবো তোমাদের যে কোনো প্রশ্ন আসলে সমস্ত প্রশ্নের উত্তর 100% দিতে পারবে। তো তার আগে যারা যারা নতুন আমার এই চ্যানেলে ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, সঙ্গে বন্ধুকে শেয়ার করো। 2025-এর ফুল টিউশনটা তোমরা প্রোফাইলটা ভিজিট করলে অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো পেয়ে যাবে। তো এই অধ্যায় পঞ্চম অধ্যায় থেকে আমি শুরু করেছিলাম। প্রথমে কি লিখিয়েছি তোমাদের টিকা লিখিয়েছি, সঙ্গে কি লিখে দিয়েছি, এখান থেকে এমসিকিউ লিখে দিয়েছি। কি কি টিকা লেখালাম আগে টিকাগুলো বলি, কারণ এখান থেকে দুই ধরনের প্রশ্ন আসবে। ফুল টিউশন দুই ধরনের আসবে এখান থেকে, কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে টিকা আর একটা লজিক। তো টিকা আমি টিকা শেষ করে দিয়েছি, কমপ্লিট করে দিয়েছি। টিকাগুলো তোমরা কিন্তু দেখে নেবে কি কি টিকা সেটা একবার বলে দিচ্ছি। নিরপেক্ষ ন্যায় সংস্থান, নিরপেক্ষ ন্যায়ের মূর্তি, চারিপদ গঠিত দোষ, অবৈধ হেতু দোষ, অবৈধ সাধ্য দোষ, অবৈধ পক্ষ দোষ, নয়ার্থক আশ্রবাক্য জনি দোষ, আর শুধু একটা টিকা লিখেছে নিরপেক্ষ ন্যায়ের উপর একটা টিকা লিখে দিয়েছি, যেগুলো 100% কমন। তো দুই ধরনের প্রশ্ন আসে, তোমাদের যেটা ভালো লাগে পরীক্ষা তোমরা সেটা করবে, ঠিক আছে। আর এখান থেকে কি এমসিকিউ লিখে দিয়েছি, কমপ্লিট করে দিই। শুধু এখন থাকলো লজিক। তো লজিক আমি তোমাদের আজকে শুরু হলো। তো প্লিজ শেয়ার করবে বন্ধুদেরকে, ঠিক আছে। আর ক্লাসগুলো চলো করে নেওয়া যাক। মন দিয়ে ক্লাস করবে, মন দিয়ে। তো দেখো তোমাদেরকে আমি প্রথমে কি বলেছিলাম, এখান থেকে আমি কি বলেছিলাম, যে আগে আমি তোমাদেরকে বলেছিলাম যে টিকাগুলো মুখস্থ করতে, কারণ প্রত্যেকটা টিকার মধ্যে কিন্তু সূত্র ছিল, যে সূত্রগুলো এবার কাজে লাগবে। তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কেন আমি তোমাদেরকে আগে মুখস্থ করতে বলেছিলাম, ঠিক আছে। আর বাকি আগের অধ্যায়গুলো যেগুলো কমপ্লিট হয়েছে, যেগুলো যেমন যুক্তি অধ্যায়, বচনের বিরোধিতা, অমাধ্যম অনুমান, ওটা তো ফুললি কমপ্লিট হয়ে গেছে। তো একদম ফুল টিউশন মানে ফুল টিউশন, আলাদা কোনো টিউশন লাগে না এখানে। যারা ক্লাস করে আলাদা কোনো টিউশন নিতে লাগে না, কোনো টিউশন এখানে পাত্তা পায় না, ঠিক আছে। ক্লাস ভিজিট করলেই বুঝতে পারবে। তো চলো, কলকাতা ভারতের অন্তর্গত, দুবাই ভারতের অন্তর্গত নয়, কাজেই দুবাই কলকাতার অন্তর্গত নয়। তো আমি তোমাদের বলেছিলাম যে যখন আমি টিকা লেখাচ্ছিলাম তখন আমি বলেছিলাম যে এই টিকাগুলো এখান থেকে প্রশ্নটা হয়, কিন্তু পরীক্ষায় প্রশ্নটা সেট হয় এটা, কিন্তু উত্তরটা আমাদেরকে এটা থেকেই করতে হবে। আর প্রত্যেকটা এই প্রশ্নটাই এটা কি কি বার করতে হবে এখানে ভালো করে দেখো। আদর্শ আকার, যেটাকে আমি তোমাদেরকে যৌক্তিক আকার শেখাচ্ছিলাম, প্রত্যেকটা টিকাতে কিন্তু আমি শিখিয়েছি যৌক্তিক আকার। তারপর কি বলেছি, মূর্তি সংস্থান, যেটা আমি তোমাদের টিকা হিসেবে লিখে দিয়েছি আলাদা করে। নিরপেক্ষণের সংস্থান, নিরপেক্ষণের মূর্তি, সবগুলো লাগবে এখানে। প্রত্যেকটা টিকার সূত্রগুলো এখানে লাগবে, তবেই লজিক। এবার যখন লজিকটা করাবো তোমরা নিজেরাই বুঝতে পারবে, হ্যাঁ সত্যি তো স্যার এমনভাবে করিয়েছে যে আমাদের টিকাও মুখস্থ হয়ে গেল, লজিকটাও আমরা কমপ্লিট করে দিলাম। তো ঠিক আছে, তো এই জন্য বললাম টিকাগুলো আগে মুখস্থ করবে। টিকা মুখস্থ করার ফলে যারা যারা মুখস্থ করেছো এবার দেখবে লজিকটা তোমার কাছে কতটা সহজ মনে হয়। তো এরকম থাকবে, এরকম একটা হচ্ছে তোমার থাকবে উদাহরণ। তো এবার হচ্ছে আমাদেরকে এই যুক্তিটাতে হচ্ছে তোমাদের সাজাতে হবে। তো কিভাবে সাজাতে হবে আমি তোমাদের প্রথমে বলেছিলাম যে অতএব, সুতরাং, কাজে, এই শব্দগুলো মনে রাখবে। অতএব, সুতরাং, কাজেই থাকলে তার পরের বাক্যটা সিদ্ধান্ত, ঠিক আছে। কারণ কিংবা কেননা থাকলে তার আগের বাক্যটা সিদ্ধান্ত। তাহলে অতএব, সুতরাং, কাজেই থাকলে তার পরের বাক্যটা সিদ্ধান্ত, কারণ কিংবা কেননা থাকলে তার আগের বাক্যটা সিদ্ধান্ত হবে, ঠিক আছে। তো চলো দেখে নেওয়া যাক। অতএব, সুতরাং, কাজেই কোথাও আছে কি, ভালো করে দেখো। অতএব, সুতরাং, কাজেই কোথাও আছে, হ্যাঁ আছে। এই যে অতএব, সুতরাং, কাজেই আছে, কাজেই মিলে গেছে। অতএব, সুতরাং, কাজেই শব্দটা মিলে গেছে, তাহলে তার পরের বাক্যটা সিদ্ধান্ত। পরের মানে এই যে এই বাক্যটা, ক্লিয়ার। আর কারণ কিংবা কেননা থাকলে তার আগের বাক্যটা সিদ্ধান্ত। তাহলে কারণ কিংবা কেননা এখানে কোথাও আছে কি, কারণ কিংবা কেননা নেই। থাকলে তার আগের বাক্যটা, আগের বাক্য যদি মনে করো এখানে কারণ থাকতো, তাহলে আগের বাক্যটা মানে কি, আশা করি আগে আর পরের ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে গেল। ক্লাসগুলো করতে থাকো, সমস্ত লজিক করাতে থাকবো, তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো ক্লিয়ার হয়ে গেল। তো দেখো এখন হচ্ছে কি করাবো, এখন হচ্ছে তোমাদেরকে আমি যৌক্তিক আকার, প্রথমত কি বার করতে, প্রশ্নটা ভালো করে দেখো। আদর্শ আকার বা যৌক্তিক আকার, মানে যে যুক্তিটা থাকবে এটাকে প্রথমত তোমাদের আদর্শ আকারে বার করতে হবে। মানে আদর্শ আকারটাই হচ্ছে যৌক্তিক আকার। তো আমি বলেছিলাম তোমাদের টিকাগুলোতে বলেছিলাম, তাই সবার প্রথমে আমাদের কি লিখতে হবে এখানে, যৌক্তিক আকার, ঠিক আছে। যৌক্তিক আকার, উত্তর কিন্তু শুরু হয়ে গেল, হ্যাঁ উত্তর কিন্তু শুরু হয়ে গেল। আমি ডিরেক্টলি কিন্তু তোমাদের উত্তরটা লেখাচ্ছি, হ্যাঁ ডিরেক্টলি। যৌক্তিক
আকার। এই যৌক্তিক আকারটাই কিন্তু হচ্ছে আদর্শ আকার। তোমরা আদর্শ আকারও লিখতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে? যৌক্তিক আকার, ক্লিয়ার? এবার তাহলে সবার প্রথমে আমাদেরকে কি করতে হবে? সবার প্রথমে আমাদেরকে সিদ্ধান্ত বার করতে হবে। সিদ্ধান্ত মানে কি করে বুঝবো? সিদ্ধান্ত হচ্ছে, আমি বললাম যে অতএব সুতরাং কাজে, এই শব্দ লাইন যুক্তিটার মধ্যে খোঁজার চেষ্টা করব, মিলে গেছে। অতএব সুতরাং কাজে যে কোনো একটা শব্দ থাকলে হবে, তার পরের বাক্যটা সিদ্ধান্ত, মানে এটা সিদ্ধান্ত। ক্লিয়ার হয়ে গেল? এই এখন কিছু নেই। আমি তোমাদেরকে বলেছিলাম যে টিকা লেখার সময় বলেছিলাম না যে এখন তো আমি সিরিয়ালের টিকা হিসেবে মুখস্থ লিখে দিয়েছি, কিন্তু শুরুতে তোমাদেরকে নিজে থেকে সাজাতে হবে। তো তাহলে সবার প্রথমে কি বার করতে হবে? সবার প্রথমে আমাদেরকে সিদ্ধান্ত বার করতে হবে। সিদ্ধান্ত হচ্ছে নিচ থেকে, এখানে 3টা লাইন লেখার জায়গা রাখো। মনে করো একটা লাইন, 2টো লাইন, 3 লাইন, তাহলে নিচ থেকে যদি উপরে উঠতে হয় তাহলে মনে করো এখানে 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 দিলাম সিদ্ধান্ত, ঠিক আছে? তো এখানে লিখলাম। এখানে কি লিখবো? এবার হচ্ছে বচনটা লিখবো, যে কোন বচন হবে। দুবাই কলকাতার অন্তর্গত নয়, এটা কোন বচন হবে ভালো করে দেখো তো। আমি ওই জন্য বারবার করে বলছিলাম যে ফিলোসফিতে লজিক, এই যে বচন অধ্যায় 8 মার্কের আসবে পরীক্ষার সঙ্গে নোটও আসবে, সব লিখে দিয়েছি। তারপর কি বলে অমাধ্যম অনুমান, ওখানেও বচন, শুরুতেই বচন, তারপর কি লজিক, আবর্তন বিবর্তন, আবর্তনের বিবর্তন, ওখানেও 8 মার্কের আসবে। তারপর দেখো নিরপেক্ষণে এই যে চ্যাপ্টারটা, এখানেও তোমার বচন লাগছে। তার মানে 3টা বড় বড় চ্যাপ্টার যেখানে তোমাদের বচনগুলো কাজে লাগছে। মানে বচনকে তুমি লজিক শিখতে গেলে বচন তোমার পেছন ছাড়বে না। এই জন্য বারবার করে বলছি, প্রতিদিন একবার করে, যারা বচনগুলো ভুল হয় প্রতিদিন একবার করে আমার প্রোফাইলটা ভিজিট করে 2025 ফুল টিউশনে যে যুক্তির পর বচন অধ্যায়টা যে বারবার করে ক্লাসগুলো করবে। এমনভাবে বচনের নিয়মগুলো লিখে দিয়েছি, দেখলেই পারবে, সঙ্গে প্র্যাকটিস করিয়েছি। 100% বচন জীবনে, তারপর বাকি অধ্যায়গুলো করবে, ঠিক আছে? যখনই বচন ভুল হচ্ছে বারবার করে বচন অধ্যায়টা করবে, কারণ খাতার মতো সুন্দর করে সাজানো আছে, ঠিক আছে? তো এবার দেখো তাহলে কি হলো, এটা কোন বচন হবে ভালো করে দেখে নাও তোমরা। এটা নাম বলছে, আর নামের সাথে যদি নয় থাকে তাহলে কি হয়? নিশ্চয়ই হচ্ছে ই বচন হয়ে যায়। তাহলে এটা কোন বচন হবে? এটা ই বচন হয়ে যাবে, হচ্ছে এই যে এটা, এই বচনটা হয়ে যাবে ই বচন। তার মানে দুবাই নয় কলকাতার অন্তর্গত, দুবাই নয় কলকাতার অন্তর্গত। দুবাই কলকাতার অন্তর্গত নয়, তাহলে বচনটা হয়ে যাবে দুবাই নয় কলকাতার অন্তর্গত। এটা কিন্তু কোনো দেওয়া যাবে না, যেহেতু কোনো নাম থাকলে, হ্যাঁ, কোনো দেওয়া যায় না, কোনো নাম বা জায়গার নাম থাকলে কোনো দেওয়া যায় না, মানে শুরুটা দেওয়া যায় না, অনলি শুধু যা আছে তাই ই বচন দিতে হবে। তাহলে কি হবে? দুবাই নয় কলকাতার অন্তর্গত। চলো লিখে দিই, ভালো করে লজিকগুলো ক্লাসগুলো করবে, ঠিক আছে? ভালো করে, কেউ আটকাতে পারবে না। লজিক হবে না মানে হতেই হবে। দুবাই নয়, স্কুলে সেরা হয়ে যাবে তুমি। দুবাই নয় কলকাতার অন্তর্গত। দুবাই নয় কলকাতার অন্তর্গত। এটা কোন বচন হলো? এটা হয়ে গেল ই বচন, দুবাই নয় কলকাতার অন্তর্গত। ক্লিয়ার? তারপরে কি, এটাতে আমরা কি দিতাম? এটাতে আমরা এস পদ দিতাম। এটাতে আমরা কি দিতাম? এস পদ দিতাম। এটা কি দিতাম? বিধেয় পদ, পি দিতাম। তো ভালো করে দেখো, এখানে যে এস শব্দটা হচ্ছে যেখানে থাকবে, মানে এই দুটো লাইনের মধ্যে থেকে তোমার এখানে একটা লাইন, দুটো লাইন, 3টে লাইন, এই লাইনটা তো নেওয়া হয়ে গেছে। তার মানে দুবাই নয় কলকাতা, কিন্তু এটা না, সবার আগে সিদ্ধান্ত খুঁজলাম, সিদ্ধান্ত হয়ে গেল। এবার সিদ্ধান্তের মধ্যে ভালো করে দেখো, এই যে যেটাতে এস ধরি, মনে মনে ধরে নাও, এস, এটা এস, এটা পি, এটা এস, এটা পি। তাহলে এই যে এস শব্দটা এই দুটো লাইনের মধ্যে যেখানে থাকবে সেটা হবে 2য় নাম্বার লাইন। তো দুবাই শব্দটা এই দুটো লাইনের মধ্যে কোথায় আছে? ভালো করে দেখো, দুবাই শব্দটা যে এখানে আছে, দুবাই ভারতের অন্তর্গত নয়, তার মানে এটা হবে 2য় নাম্বার লাইন। তার মানে এখানে লিখবো 2য় নাম্বারটা লাইন। ওটাও আলটিমেটলি কোন বচন হবে ভালো করে দেখো, ওটাও ই বচন হবে, দুবাই নয় ভারতের অন্তর্গত। লিখে দিই, দুবাই পেনে কালিটা গেছে, দুবাই নয় ভারতের অন্তর্গত। যেহেতু নাম আর জায়গার নাম থাকলে, সঙ্গে নাবাচক থাকলে ই বচন হয়, আর নামের সাথে হ্যাবাচক থাকলে সেটা কিন্তু এ বচন হয়, কিন্তু শুরুটা দেওয়া যায় না, এখানে কোনো দেওয়া যাবে না। দুবাই নয় ভারতের অন্তর্গত, কোন বচন? এটাও কিন্তু ই বচন হলো। দুবাই নয় ভারতের অন্তর্গত, দুটো হয়ে গেল। এবার তাহলে কি, যেটা পড়ে থাকলো সেটা কোনটা পড়ে থাকলো? কলকাতা ভারতের অন্তর্গত, এটা পড়ে থাকলো, তাহলে এটা হয় এ বচন। তাহলে কলকাতা হয় ভারতের অন্তর্গত, সবার উপরে লিখে দাও। সরি, কলকাতা হয়
ভারতের অন্তর্গত। এটা কোন বচন? এটা কিন্তু এ বচন। কলকাতা হয় ভারতের অন্তর্গত। তো এখানে এই যে প্রথমকার লাইনটা, আমি কি বলছিলাম, প্রথমকার লাইনটা হচ্ছে প্রধান আশ্রয় বাক্য। এটা তোমরা লিখতেও পারো, নাও লিখতে পারো, আমি তোমাদের লিখে দিলাম বোঝার সুবিধাতে, ঠিক আছে? প্রধান আশ্রয় বাক্য, ঠিক আছে। আর দ্বিতীয় লাইনটা কি? অপ্রধান আশ্রয় বাক্য। অপ্রধান। তৃতীয়টা হচ্ছে সিদ্ধান্ত। বোঝার সুবিধা দিলেন, প্রথমকার লাইনটা প্রধান আশ্রয় বাক্য, দ্বিতীয় লাইনটা অপ্রধান আশ্রয় বাক্য, তৃতীয় লাইনটা হচ্ছে সিদ্ধান্ত। বোঝার সুবিধাতে আমি লিখে দিলাম, লিখলেও হবে, না লিখলেও হবে, ঠিক আছে? তো হয়ে গেল সাজানো। এবার কাজ কি? সাজানোটা কিভাবে, স্টেপ বাই স্টেপ দেখো। পরীক্ষায় কিন্তু প্রশ্ন, এই প্রশ্ন থাকবে আর এরকম থাকবে, এবার লজিকে উত্তর করতে হবে। তো সবার প্রথমে কি করতে হবে আমি তো তোমাদের শিখিয়ে দিলাম। আস্তে আস্তে ক্লাসগুলো দেখতে থাকো, যত ধরনের প্রশ্ন আসে আমি সবগুলোই করাবো। প্র্যাকটিস সব ধরনের লজিকই আমি করাবো, আমার যা লজিক করাবো তার মধ্যে থেকে আসবে, ঠিক আছে? চিন্তার কোনো কারণ নেই, যা যা ক্লাস করাবো সবগুলো মন দিয়ে ফার্স্ট টু লাস্ট ক্লাস করবে, ঠিক আছে? আর প্লিজ শেয়ার করবে, কিন্তু অবশ্যই শেয়ার করবে, বন্ধুদেরকে শেয়ার করবে, সেটা স্কুল গ্রুপ হোক, টিউশন গ্রুপ হোক, ঠিক আছে? অবশ্যই শেয়ার করবে। তাহলে কি বললাম? যৌক্তিক আকার। সবার প্রথমে কি সাজাতে হবে? যৌক্তিক আকার। কেন সাজাতে হবে? ভালো করে দেখো, প্রশ্নটা আদর্শ আকার বলছো, মানে আদর্শ আকারটা কিন্তু যৌক্তিক আকার। যৌক্তিক আকার সাজানো হয়ে গেল। এবার কিভাবে সাজানো হলো সেটা তোমরা নিজেরাই বুঝে গেলে কি করে সাজানো হলো। এবার পদগুলো মিলাও তো, ভালো করে দেখো, পদগুলো মিলিয়ে দেখো। তো সবার প্রথমে কি সাজানোর পর আমাদেরকে কি করতে হয়? পদগুলো মিলাতে হয়। মানে প্রথম নিয়ম, নিরপেক্ষ ন্যায় যে প্রথম নিয়ম, আমি তোমাদের কি লেখাছিলাম? ন্যায়ের প্রথম নিয়ম কি লিখেছিলাম তোমাদের মনে আছে? ন্যায় অনুমানের প্রথম নিয়ম, তিনটি পদ থাকে, তার বেশিও না। এই যে আমি নিরপেক্ষ ন্যায় টোটাল কিন্তু 10টা নিয়ম আছে। ন্যায়ের কিন্তু টোটাল কয়টা আছে? নিয়ম আছে 10টা নিয়ম আছে, কিন্তু আমি তোমাদের 4টা নিয়ম করাবো। 4টা নিয়ম করাবো। এই 4টা নিয়মের মধ্যে, এই 4টা নিয়মের মধ্যে সমস্ত লজিক কমপ্লিট হয়ে যাবে। মানে যে কোনো লজিক আসুক, সমস্ত লজিকের সঠিক উত্তর তোমরা দেবে, সমস্ত লজিকের উত্তর সঠিক। বুঝতে পারলাম? তো আমি কি বলেছিলাম আগেও তোমাদেরকে? আমি বলেছিলাম যে প্রত্যেকটা টিকার মধ্যে যে রুলসগুলো আছে সেগুলো কাজে লাগবে। আমি বলেছিলাম যে শুরুতে আমি তোমাদের বলেছিলাম যে ন্যায়ের যে নিয়ম শুরু হলো সেটা চারিপদ ঘটিত দোষ থেকে। তো প্রত্যেকটা টিকা কিন্তু তোমাকে প্রত্যেকটা লজিকের সময় অ্যাপ্লাই করে দেখতে হবে যে এই রুলসটা খাটছে না, পাস করছে না করছে না। যদি পাস করে তার নিয়মটা ঠিক আছে, যদি পাস না করে ওখানে আটকে যাবে, ওখানে দোষ হয়ে যাবে। তো প্রথম নিয়ম কি? ভালো করে আজকে মন দিয়ে শোনো। প্রথম নিয়ম নিরপেক্ষ ন্যায়ের নিয়ম, ভালো করে দেখো। প্রথম নিয়ম কি অ্যাপ্লাই? প্রত্যেকটা লজিকে আমরা এই নিয়মগুলো অ্যাপ্লাই করে দেখবো। আর যে এগুলো কিন্তু অলরেডি তোমাদের মুখস্থ হয়ে গেছে, কারণ আমি শুরুতে কিন্তু এই অধ্যায়ের টিকাগুলো লিখে দিয়েছি। আর বারবার করে বলছিলাম যে টিকাগুলো মুখস্থ করো, এই রুলসগুলো কাজে লাগবে। টিকা হিসেবে কমপ্লিট হচ্ছে, সঙ্গে রুলসগুলো কাজে লেগে যাচ্ছে। তো ভালো করে দেখো, প্রথম নিয়ম আমি দেখো, ন্যায়ের নিয়মটা কি? ন্যায়ের নিয়ম হলো, ন্যায় অনুমানের 3টি পদ থাকবে। ন্যায় অনুমানের 3টি পদ থাকবে, তার বেশিও না বা তার কমও না। যদি 3টির বেশি অর্থাৎ 4টি পদ থাকে, তবে ন্যায়টির চতুষ্পদ ঘটিত বা চারিপদ ঘটিত দোষে দুষ্ট হবে। ক্লিয়ার? দ্বিতীয় নিয়ম কি? ন্যায়ের নিয়ম হলো হেতুপদকে 2টি আশ্রয় বাক্যের মধ্যে একবার অবশ্যই ব্যাপ্য হতে হবে। যদি একবারও ব্যাপ্য না হয় তাহলে অব্যাপ্য হেতু দোষে দুষ্ট হবে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এগুলো আমি টিকা লিখে দিয়েছি, নিয়মগুলো ভালো করে দেখো, মনে করো এবার এগুলো আমি তোমাদের কেন মুখস্থ করছি বললাম। তৃতীয় নিয়ম দেখো, এগুলো অ্যাপ্লাই করে দেখতে হবে। ন্যায়ের নিয়ম হলো যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না, কিন্তু যদি সাধ্যপদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় সিদ্ধান্তে ব্যাপ্য হয় তাহলে অবৈধ সাধ্য দোষ ঘটবে। এটার ক্ষেত্রে আরেকটা দোষ ঘটতে পারে, এই যে এটা একই নিয়ম, কিন্তু যদি পক্ষপদ আশ্রয় বাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হয় তাহলে অবৈধ পক্ষ দোষ ঘটবে। ক্লিয়ার? একই নিয়মের ক্ষেত্রে 2টা দোষ ঘটতে পারে, হয় একসাথে ঘটবে না, হয় ওটা করবে নাহলে এটা করবে। আর 4 নাম্বার নিয়মটা ভালো করে দেখো। ন্যায়ের নিয়ম হলো 2টি নয়ার্থক আশ্রয় বাক্য থেকে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যাবে না, কিন্তু যদি 2টি নয়ার্থক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে যুক্তিটি নয়ার্থক আশ্রয় বাক্য জনিত দোষে দুষ্ট হবে। তো প্রত্যেকটা নিয়মের সাথে লঙ্ঘন করলে দোষগুলো আমি বলে দিয়েছি, যেগুলো টিকা হিসেবে লিখে দিয়েছিলাম। আজকে দেখো এই সমস্ত এই 4টা নিয়ম প্রত্যেকটা লজিকে আমি অ্যাপ্লাই করে দেখব। যেখানে যে নিয়মটা আটকে যাবে সেই নিয়মটাই সেখানেই দোষ হয়ে যাবে। তো এই নিয়মের ক্ষেত্রে সিরিয়ালি আসতে হবে, 4টা নিয়ম সিরিয়ালি আসতে হবে। তাহলে প্রথম নিয়ম কি? প্রথম নিয়ম শুরু থেকে অ্যাপ্লাই করব। এই লজিক তো সাজানো হয়ে গেল, পরীক্ষায় তোমাকে লজিক করার পর এখানে এসে সাজানোর পর তোমাকে আটকে যেতে হবে। তারপর কাজ কি করতে হবে? তারপর কাজ করবে এই 4টা নিয়ম যে আমি বলছি, শুরু থেকে এই নিয়মটা অ্যাপ্লাই করতে হবে। ন্যায়ের নিয়ম হলো ন্যায় অনুমানে 3টি পদ থাকবে, তার বেশিও না বা তার কমও না।
এখান কমও না। কিন্তু যদি তিনটির বেশি অর্থাৎ চারটি পদ থাকে তবে ন্যায়টি চতুষ্পদ ঘটিত বা চারিপদ ঘটিত দোষে দুষ্ট হবে। তো চারিপদ ঘটিত কখন দোষ হবে, কখন হবে সেটা আশা করি তোমরা টিকাতেই বুঝে গেছো। তো এবার চলো, এবার হচ্ছে শুরুতে প্রথম নিয়মটা অ্যাপ্লাই করে দেখি। প্রথম নিয়মটা যেটা বললাম সেই নিয়মটা আমরা অ্যাপ্লাই করে দেখি। তো ভালো করে দেখো, আমি হচ্ছে তোমার এই যে দুবাই, এই দুবাইটাকে আমি এস পদ দিলাম, মনে করো দুবাইটাকে আমি এস পদ দিলাম। তার প্রথমত সিদ্ধান্তে তো পদগুলো নাম দিতে হয় নাকি, দুবাই হচ্ছে এস পদ, তাহলে কলকাতার অন্তর্গত কি, এটা পি পদ। এস পদ সিদ্ধান্তে কি কি পদ থাকে, এস আর পি। এস পদটার নাম কি পক্ষপদ, পি পদটার নাম কি সাধ্যপদ। তো তারপর আমরা কি করব, যে এস পদ, আর আমরা জানি প্রত্যেকটা পদ দুবার করে বসে। তো এস পদ দুবাই দুবাই, তার মানে দুবাই দুবাই মিলে গেল, এটা এস পদ হলো, ঠিক আছে, দুবার বসলো, দুবার বসলে একটা পদ হয়, তার মানে এস এস দুবার বসলো একটা পদ হলো। এবার সবার প্রথমে সিদ্ধান্তে দিতে হয় এস আর পি। তো ভালো করে দেখো, এস এস মিলে গেল, তার মানে একটা পদ হলো। তো কলকাতার অন্তর্গত আবার খোঁজার চেষ্টা করবো, কলকাতার অন্তর্গত কি আছে, খোঁজার চেষ্টা করবো কলকাতার অন্তর্গত। কিন্তু ভালো করে দেখো, কলকাতা আর কলকাতার অন্তর্গত, এখানে কিন্তু ভালো করে দেখো কলকাতা আর কলকাতার অন্তর্গত পদ আছে, তার মানে এখানে কিন্তু তোমাদের কিন্তু হচ্ছে পদ হয়ে যাচ্ছে। কিন্তু ভালো করে দেখো, দুবাই একটা পদ, কলকাতার অন্তর্গত যদি পি ধরি তাহলে এখানে কিন্তু কলকাতা আলাদা, তারপর ভারতের অন্তর্গত, ভারতের অন্তর্গত, তাহলে সবগুলো পদ ভালো করে দেখো আলাদা আলাদা হয়ে যাচ্ছে, সব পদ আলাদা হয়ে যাচ্ছে। ভালো করে দেখো, এই যে একটা পদ কলকাতার অন্তর্গত, কলকাতার অন্তর্গত, পি সেম শব্দ থাকতে হবে তবেই একটা পদ হবে। তাহলে কলকাতা, এই যে দুবাই দুবাই একটা পদ, তাহলে কলকাতার অন্তর্গত যদি পি হয় তাহলে আরেকটা পি খোঁজার চেষ্টা করব। তো এখানে তো কলকাতা আছে, সেম শব্দ কি না, তাহলে কয়টা হয়ে গেল, একটা হয়ে গেল, দুটা হয়ে গেল, তাহলে এখানে তিনটা হয়ে গেল। আর এই যে ভারতের অন্তর্গত, ভারতের অন্তর্গত একটা চারটা, টোটাল হয়ে গেল কয়টা, চারটা। তাহলে পদ দেখা যাচ্ছে কয়টা, চারটা। কিন্তু ন্যায়ের নিয়ম কি, ন্যায়ের নিয়ম হলো তোমাদের কি বলছে ভালো করে দেখো, ন্যায়ের নিয়ম কি, ন্যায়ের নিয়ম হলো ন্যায় অনুমানে তিনটি পদ থাকবে, তার বেশিও না বা তার কমও না। যদি তিনটির বেশি অর্থাৎ চারটি পদ থাকে তাহলে সেখানে কিন্তু চারিপদ ঘটিত দোষে দুষ্ট হবে। তো এখানে ভালো করে দেখো পদগুলো কি কি হলো, এখানে পদ কিন্তু চারটা হয়ে গেল। দুবাই একটা পদ, কলকাতার অন্তর্গত একটা পদ, কলকাতা একটা পদ, আর ভারতের অন্তর্গত একটা পদ। তাহলে কয়টা দেখা যাচ্ছে, চারটা পদ দেখা যাচ্ছে। এবার চারটা পদ কেন দেখাচ্ছে বুঝতে পারলে তো, কারণ দুবাই দুবাই সেম শব্দ যদি একটা পদ হয় তাহলে হিসাব মতো আগের আগের যতগুলো টিকা লিখেছি বুঝতেই পেরেছো। তো সেম শব্দ তাহলে কলকাতার অন্তর্গত, তাহলে এখানে কলকাতার অন্তর্গত হওয়া উচিত ছিল, তবেই তো দুটো পদ হতো। যেমন তারপর ভারতের অন্তর্গত, ভারত, এটা তো ঠিকই ছিল, তাহলে তিনটা পদ হয়ে যেত। কিন্তু ভালো করে দেখো, কলকাতার অন্তর্গত এক নয়, কলকাতা আর কলকাতার অন্তর্গত এক শব্দ নয়, দুবাই দুবাই আর দুবাইয়ের অন্তর্গত এক শব্দ নয়, ভারত আর ভারতের অন্তর্গত এক শব্দ নয়। তাহলে পদ দেখা যাচ্ছে কটা, মিলছেই না, পদ কিন্তু বেশি হয়ে যাচ্ছে এখানে, ঠিক আছে। পদ কিন্তু এস পি এম তিনটা পদ মিলছে না, পক্ষপদ, সাধ্যপদ, হেতুপদ মিলছে না, পদ বেশি হয়ে যাচ্ছে। তাহলে এখানে কিন্তু পদ বেশি হয়ে যাচ্ছে, তিনটার বেশি। এই যে হিসাব মতো এস আর পি মিলাতাম, তো এস এস একটা পদ কলকাতার অন্তর্গত, তাহলে এটাও কলকাতার অন্তর্গত হওয়া উচিত ছিল, না হলে কলকাতা, এটা কলকাতাতে, এটাও কলকাতা হওয়া উচিত ছিল, হলো না। তাহলে হয়ে গেল কটা, একটা, দুটা, তিনটা, আর ভারতের অন্তর্গত সেম শব্দ, তার মানে একটা পদ, তাহলে টোটাল হয়ে গেল চারটা, তার মানে তিনটার বেশি। তাহলে এখানে ভালো করে দেখো, এই নিয়মটা কিন্তু লঙ্ঘন করে গেল। প্রথম নিয়ম অ্যাপ্লাই করতে গিয়েই তুমি চোর কিন্তু ধরা পড়ে গেল, মানে প্রথম নিয়মেই আটকে গেল। আমি বলছিলাম যে শুরু থেকে অ্যাপ্লাই করতে হবে। ন্যায়ের নিয়ম হলো ন্যায় অনুমানে তিনটি পদ থাকবে, তার বেশিও না বা তার কমও না। যদি তিনটির বেশি অর্থাৎ চারটি পদ থাকে তবে ন্যায়টি চতুষ্পদ ঘটিত বা চারিপদ ঘটিত দোষে দুষ্ট হবে। তাহলে আশা করি ক্লিয়ার হয়ে গেল। তাহলে এখানে সরাসরি আমরা এখানে কি লিখে দেবো, সরাসরি কিন্তু আমরা এখানে কিন্তু দোষ লিখে দেবো। দোষে কি লিখবো, চতুষ্পদ ঘটিত দোষ বা চারিপদ ঘটিত দোষ, চতুষ্পদ, ঠিক আছে। এই যে চতুষ্পদ, দোষটা লিখে দেবো চতুষ্পদ ঘটিত দোষ, চতুষ্পদ ঘটিত দোষ, বা বা এটা হচ্ছে চারিপদ ঘটিত দোষ। ক্লিয়ার, এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেল। তাহলে শুরুতেই ধরা পড়ে গেল, পদ মিলল না, পদ হয়ে গেল বেশি, পদই হয়ে গেল বেশি। তাহলে কটা পদ ধরা গেল, চারটা পদ হয়ে গেল। এবার আমরা কি করব, এবার হচ্ছে এটা কিন্তু বিচার করব, ঠিক আছে।
তো এটার বিচারটা কি করব আমরা, এখানে যেহেতু 3টার বেশি পদ হয়ে গেছে, মানে 4টা পদ হয়ে গেছে, তো এখানে তোমাদের, হ্যাঁ তাহলে কি বললাম যে এটা সাজানোর পর তোমাদের নিয়মগুলো অ্যাপ্লাই করতে হবে, নিয়মগুলো অ্যাপ্লাই করার পর দেখতে হবে যে কোন দোষটা হয়েছে। তো এখানে প্রথম নিয়মটা ধরা পড়ে গেল যে ন্যায় অনুমানে 3টি পদ থাকবে, তার বেশিও না কমও না। মিলিয়ে দেখলাম যে পদ বেশি হয়ে গেল, এর ফলে সেটার দোষ হয়ে গেল 4 পদ ঘটিত দোষ। এবার তারপরের কাজ কি, তার মানে যৌক্তিক আকার সাজানো হয়ে গেল, যৌক্তিক আকারটা কিন্তু সাজানো মানে আদর্শ আকারটা সাজানো হয়ে গেল। এবার দোষও হয়ে গেল, দোষও হয়ে গেল, ভালো করে দোষ হয়ে গেল, দোষ বার হয়ে গেল, মানে দোষ হয়ে গেল, ন্যায়ের নিয়মটা পালন করেনি, প্রথম নিয়মটাতে আটকে গেল। এবার আমি কি করব, এবারে যে মূর্তি সংস্থান, এই যে পয়েন্ট আছে মূর্তি ও সংস্থান, এখানে মনে রাখবে একটা কথা, মনে রাখবে এই যে 4 পদ ঘটিত দোষ যদি হয়, 4 পদ ঘটিত মানে পদ কয়টা, 4টা, এই 4 পদ ঘটিত দোষে কোনো সংস্থান মূর্তি হবে না। কেন? কারণ পদ যদি 4টা হয়ে যায়, আর 4টা পদ হয়ে গেলে কোনো সংস্থান মূর্তি বার হয় না, ঠিক আছে। 3টা যদি হয় তাহলে কিন্তু সংস্থান মূর্তি বার হতো, এখানে প্রথম সংস্থান, দ্বিতীয় সংস্থান, তৃতীয় সংস্থান, চতুর্থ সংস্থান। তো এখানে পদই তো 4টা হয়ে যাচ্ছে, তাহলে সংস্থান কি করে হবে, পদই তো 4টা পদে সংস্থান হয় না, তাহলে সংস্থান মূর্তি এখানে বার হবে না। তাহলে এক্ষেত্রে আমরা যখন 4 পদ ঘটিত দোষ হবে তার বিচারটা কিভাবে লিখবো তোমরা ভালো করে দেখো। তাহলে এখানে দোষ ক্লিয়ার হয়ে গেল, এবার সরাসরি আমরা বিচার লিখবো, সরাসরি বিচার, সরাসরি বিচার, সরাসরি বিচার লিখবো। কি লিখবো বিচারে, সরাসরি বিচারে লিখবো যে এই যুক্তিটি, সরাসরি বিচারটা ভালো করে দেখে নাও, মন দিয়ে ভালো করে দাও, যখনই এরকম দোষ হবে তখন আমরা বিচারটা কিভাবে লিখবো, ভালো করে ক্লাসটা করো। পেনটাও লেখে না রে। এই যুক্তিটি এই যুক্তিটি 4 পদ ঘটিত, একটা বিচার ভালো করে লেখো, মন দিয়ে ক্লাসটা করো, ঠিক আছে। এই যুক্তিটি 4 পদ ঘটিত, এই যুক্তিটি 4 পদ ঘটিত বা চতুষ্পদ ঘটিত দোষে দুষ্ট দাঁড়ি। তারপর কি লিখবো, কারণ, কেন দুষ্ট সেটা তো কারণটা লিখতে হবে, কারণ কি, কারণ এবার হচ্ছে ন্যায়ের নিয়মটা লিখতে হবে। কোন নিয়মটা, যে নিয়মটা দেখে তুমি অ্যাপ্লাই করলে বুঝতে পারলে যে এটাতে দোষ হলো, সেই নিয়মটা এখানে লিখতে হবে। কারণ ন্যায়ের নিয়ম হলো, কারণ ন্যায়ের নিয়ম হলো ন্যায় অনুমানে তিনটি পদ থাকবে, তিনটি পদ থাকবে, তার বেশিও নয় বা তার কমও নয়, দাঁড়ি। কিন্তু এখানে বলতে কি, কিন্তু এখানে বলতে এই যে, আশা করি তোমরা বিচারটা মনে পড়ছে। আমি বলছিলাম যে টিকাটা ভালো করে দেখো, টিকাগুলো আমি যেভাবে লিখিয়ে দিয়েছি সেভাবে বিচারগুলো আসতে, ওখানে কথাগুলো আমি বললাম, টিকা মুখস্থ হয়ে গেলে তোমার লজিকটা অনেকটাই তোমার কাছে সহজ হয়ে যাবে। কিন্তু এখানে মানে কি, এবার হচ্ছে তোমাকে যে বিষয়টা দেখে তুমি বুঝতে পারলে যে এখানে দোষ হলো, সেই কথাগুলো এখানে তোমাকে লিখতে হবে, ঠিক আছে। কিন্তু এখানে এবার নামগুলো উল্লেখ করতে হবে, নামগুলো বলতে এই পদগুলো। কিন্তু এখানে এই যে দুবাই একটি পদ, দুবাই,
একটি পথ কলকাতার অন্তর্গত একটি পথ কলকাতার পেনটা চেঞ্জ করতে হবে কলকাতার অন্তর্গত একটি পথ যেগুলো ঘটেছে এখানে যেগুলো ওই যে দুবাই একটি পথ কলকাতার অন্তর্গত একটি পথ তারপর কলকাতা একটি পথ ভারতের অন্তর্গত একটি পথ এইভাবে লিখতে হবে ঠিক আছে দুবাই একটি পথ কলকাতার অন্তর্গত একটি পথ কলকাতা একটি পথ তাহলে দুবাই হলো দুবাই একটি পথ কলকাতার অন্তর্গত একটি পথ কলকাতা একটি পথ ভারতের অন্তর্গত একটি পথ যা আছে তাই আমি নিজে থেকে কিছুই করছি না ভারতের অন্তর্গত একটি পথ তাহলে নিয়ম বার করার পর তারপর কি করব বিচারে কি লিখবো যা যা পদগুলো দেখলে তুমি সেইটাই লিখতে হবে কি দুবাই একটি পথ এখানে যাই থাকুক রামশ্যাম যদুমধু সেটা একটা পথ তাহলে দুবাই একটি পথ কলকাতার অন্তর্গত মিলল না তার মানে এটা একটা পথ এটা একটা আর পথ তারপর কি সেম শব্দ ভারতের একটি পথ ভারতের অন্তর্গত একটি পথ তো তাই লিখলাম কিন্তু এখানে দুবাই একটি পথ কলকাতার অন্তর্গত একটি পথ কলকাতা একটি পথ আলাদা আলাদা পথ ভারতের অন্তর্গত একটি পথ তো কয়টা হলো একটা দুটা তিনটা আর ভারত কটা হয়ে গেল চারটা হলো এমন করে হ্যাঁ এমন করে চারটি পদ দেখা গেছে এমন করে কটি পথ দেখা যাচ্ছে চারটি পথ দেখা যাচ্ছে চারটি পথ দেখা গেছে তেমন করে চারটি পথ দেখা গিয়েছে বা গেছে দাঁড়ি এই যুক্তিটি ন্যায়ের নিয়ম লঙ্ঘন করেছে খুব সুন্দর করে একদম ভালো করে দেখো টিকাগুলো মুখস্থ করতে বলছিলাম যুক্তিটি ন্যায়ের নিয়ম লঙ্ঘন করেছে যুক্তিটি অবৈধ এবং চারিপথ ঘটিত তো সে দুষ্ট ব্যাস লজিক কমপ্লিট কত সোজা না একটা লজিক আমি বলছিলাম না যে টিকাগুলো আগে মুখস্থ করো তোমার কাছে লজিক সোজা হয়ে যাবে তো ভালো করে দেখো একদম জলের মতো ক্লিয়ার হয়ে গেল খুব সুন্দর করে সাজানো হয়ে গেল সাজানোর পর দোষ হলো কিভাবে বিচার তাহলে কি দাঁড়ালো প্রথমত কি করতে হবে প্রথমত প্রশ্ন পরীক্ষায় থাকবে লজিক প্রশ্ন এইভাবে থাকবে এখানে যে কোনো প্রশ্ন দিতে পারে যে কোনো যুক্তি দিতে পারে তো যে কোনো দিতে পারে আমি সবগুলোই করাবো আস্তে আস্তে তো প্রথম যেটা দিতে পারে হয় চারিপদ ঘটিত দোষ দিবে না হলে দোষ হবে না যাই প্রশ্ন আসবে সবই করাবো ঠিক আছে তাহলে হলো প্রশ্ন এখানে চেঞ্জ হবে এটা একই থাকবে প্রশ্ন এখানে চেঞ্জ হবে যুক্তিটা চেঞ্জ হবে যেটাই দিক না কেন সব পারবে লজিক করতে থাকো সব পারবে হলো তারপর কাজ কি তারপর বললাম যৌক্তিক আকার সাজাতে হবে যৌক্তিক আকার সাজাতে কীভাবে সাজাতে হবে তো এখানে এই যে 4+4 এখানে একটা প্রশ্নের উত্তর কিন্তু 4 আরেকটা দিতে করতে হবে 4 4 8 তার এই যে একটা করলে এটারই 4 তো প্রত্যেকটা কিন্তু আলাদা উত্তর এটা সাজাতে পারলে তার আলাদা নাম্বার এটা দোষটা বার করতে হলে তার আলাদা নাম্বার এই যে বিচারটা করবে তার আলাদা নাম্বার ঠিক আছে প্রত্যেকটা কিন্তু আলাদা মূর্তি সংস্থান সব আলাদা নাম্বার সব কিছুর আলাদা নাম্বার
তো সব কিছুতে আলাদা আলাদা করে নাম্বার পাবে, সব কিছুতে আলাদা করে নাম্বার পাবে, ঠিক আছে। তাহলে এটা হলো। তারপর সাজানোর আকার বলে দিলাম সাজাতে কীভাবে হয়। অতএব সুতরাং কাজে থাকলে আমি তার আগে সিদ্ধান্ত বার করবো, তার পরের লাইনটা সিদ্ধান্ত হবে। কারণ কিংবা কেননা থাকলে তার আগের বাক্যটা যেভাবে সব লজিকই করাবো আস্তে আস্তে সব বুঝে যাবে। তো ক্লিয়ার হয়ে গেল, তো কাজে মিললো, তারপরে সিদ্ধান্ত হয়ে গেল এটা। এবার একটা লাইন তুলে নিলে বাকিগুলো কীভাবে বার করতে সেটা সিস্টেমেটিক বলে দিলাম। সবার আগে একটা লাইন বার করতে হবে, সিদ্ধান্তটা বার করতে হবে, নিচ থেকে উপরে যেতে হবে। তো সিদ্ধান্ত বার হয়ে গেল। তো প্রথমকার পদটা এস ধরবে, দ্বিতীয় পদটা পি ধরবে। এবার এস পদটা মানে যেটা সব দুবাই আছে এখানে যাই থাকুক না কেন ওইটাকে এস ধরবে। ওইটা হচ্ছে এই তিনটে লাইনের মধ্যে যেটা লাইন বাদ একটা তোলা হয়ে গেছে সেটা বাকি যে দুটো পড়ে সেটা হবে দ্বিতীয় নাম্বার। তার দুবাই শব্দটা এটা মিলে গেছে, তার মানে এটা হবে দ্বিতীয় নাম্বার লাইন। তো এখানে এটা যে বচন হলো সেটা লিখে দিলাম। তারপর যেটা পড়ে থাকলো সেটা সবার উপরে। আলটিমেটলি প্রথমকার লাইনটা প্রধানাস্ত্র বাক্য, এটা অপ্রধানাস্ত্র বাক্য, এটা সিদ্ধান্ত। ক্লিয়ার হয়ে গেল, তাহলে হয়ে গেল বা সাজানো হয়ে গেল। এবার কাজ কি? এবার কাজ হলো আমি বললাম যে ন্যায়ের টোটাল নিয়ম কয়টা আছে 10টা, কিন্তু আমি তোমাদেরকে শেখাবো 4টা নিয়ম। যে 4টা নিয়মের লজিক শিখলে তোমরা পরীক্ষার যে কোনো লজিকের সঠিক উত্তর করে যে কোনো, ঠিক আছে, যেগুলো লজিক করলে 100% সঠিক উত্তর, এগুলোই লজিকে কাজে লাগবে, ঠিক আছে। সমস্ত নিয়ম কাজে লাগবে না লজিকে। তো এবার কি হয়ে গেল? প্রথম নিয়ম আমি কি বললাম? প্রথম নিয়ম আমি তোমাদেরকে এটাই বলছিলাম। আমি টিকাগুলো তো লিখে দিয়েছি, প্রত্যেকটা টিকাতে লিখে দিয়ে যা লিখে দিয়েছি সবগুলো লজিকে কাজে লাগছে। আস্তে আস্তে দেখবে আরও যে ক্লাসগুলো করাবো সবগুলো কাজে লাগবে। ন্যায়ের নিয়ম হলো ন্যায় অনুমানে 3টি পদ থাকবে, তার বেশিও না কমও না। যদি তিনটির বেশি পদ অর্থাৎ 4টি পদ থাকে তবে ন্যায়টি চতুষ্পদ ঘটিত বা 4টি পদ ঘটিত দোষিত। প্রথমকার এই নিয়মটা অ্যাপ্লাই শুরুতে সিরিয়ালি নিয়ম অ্যাপ্লাই করতে হবে। তো প্রথম নিয়মেই গুলি লেগে গেছে, তাহলে প্রথম নিয়মেই আটকে গেছে, তার দ্বিতীয় নিয়ম আর যাওয়ার দরকার নেই। এখানে আটকে গেছে, তার মানে এটাই দোষ। ক্লিয়ার হয়ে গেল, এটাই হয়ে গেল দোষ। কি করে মিলালাম বলে দিলাম যে এখানে এস দিবে, এখানে পি দিবে, ধরে নেবে তোমরা যে এটা এস এটা পি। মিলাতে গিয়ে দেখলে দুবাই একটা পদ, কলকাতার অন্তর্গত কলকাতার অন্তর্গত মিলছে না। তার মানে কি 2টা পদ হয়ে গেল, 3টা পদ হয়ে গেল, এটা 4টা পদ হয়ে গেল। মিলছেই না পদ, তার মানে 4টা হয়ে গেল। তার মানে এসপিএম খুঁজে পাওয়া যাচ্ছে না, 3টা পদ খুঁজে পাওয়া যাচ্ছে না, বেশি হয়ে যাচ্ছে। তো বেশি হয়ে যাচ্ছে তার মানে কি 4টা পদ হয়ে যাচ্ছে। তার 4টা পদ হয়ে গেলে কিন্তু কি হয়ে যায়? 4টি পদ ঘটিত দোষ হয়। 4টি পদ মানে 4টা পদ। তো ক্লিয়ার হয়ে গেল, প্রথম নিয়মে আটকে গেল, এটা দোষ হয়ে গেল। মনে রাখবে 4টি পদ ঘটিত দোষ ধরা সবচেয়ে সহজ। আমি আরও লজিক করাবো, বুঝতে পারবে। 4টি পদ ঘটিত দোষ। টিকাটা মুখস্থ করো, টিকাটা মুখস্থ করতে দিয়েছিলাম না, ওখানকার উদাহরণটা দেখবে, এটা উদাহরণ দেখবে, আরও জলের মতো সহজ। বিভিন্ন উদাহরণগুলো দেখলেই একসময় বুঝে যাবে যে এটা 4টি পদ ঘটিত দোষ। আশা করি এই 2টা ক্লাস, এই টিকা আর এইটা ক্লাস করার ফলে তোমরা বুঝে গেছো যে 4টি পদ ঘটিত দোষটা কখন হয়। 4টি পদ ঘটিত দোষ ধরা সবচেয়ে সহজ, আর নয়ার্থক আশ্রবাক্য জনিত দোষ ধরা সবচেয়ে সহজ, যেটা লাস্ট টিকা আমি তোমাদেরকে লিখিয়েছিলাম, ঠিক আছে। নিরপেক্ষণের আগের যে টিকাটা লিখেছিলাম সবচেয়ে সহজ। 4টি পদ ঘটিত আরও সহজ। ভালো করে দেখো, পদগুলো মিলবে না। যে দুবাই একটা পদ, কলকাতার অন্তর্গত মিলছে না, তার মানে কটা হলো? 2টা 3টা হয়ে গেল। ভারত অন্তর্গত সেম শব্দ, তার মানে 3টা। এটা আর এটা যদি কলকাতা থাকতো, এটা যদি কলকাতা একই হতো, কলকাতার অন্তর্গত কলকাতা যদি একই হতো, তাহলে কিন্তু 3টা পদ। তার মানে বাকি টিকাগুলো যখন লিখেছিলাম তোমার দেখবে অব্যয় হেতু দোষ, অবৈধ সাধু দোষ, যে টিকাগুলো লিখেছিলাম দেখবে ওখানে কিন্তু 3টা করে পদ ছিল বলেই তো অন্য প্রথম নিয়মটা পার করে তোমরা দ্বিতীয় নিয়ম তৃতীয় নিয়মে দেখেছো। তো এখানে দেখো প্রথম নিয়ম তো আটকে গেছে, তার মানে কি 4টা পদ দেখা গেছে। 4টা পদ কিরকম সেটা তো আশা করি বুঝে গেলে। তো ক্লিয়ার, 4টা পদ ধরা সবচেয়ে সহজ। 4টি পদ ঘটিত দোষ। তারপর বিচারটা তো আমি জলের মতো শিখিয়ে দিলাম। বিচার মানেই শুরুতে লিখতে হবে। আর একটা কথা মনে রাখবে, 4টি পদ ঘটিত দোষ হলে কোনো সংস্থান মূর্তি হয় না, ঠিক আছে। সংস্থানও হবে না, মূর্তিও হবে না। 3টা পদ হলেই সংস্থার মূর্তি হয়। তো এই যুক্তিটি 4টি পদ ঘটিত বা চতুষ্পদ ঘটিত দোষে দুষ্ট। কারণ ন্যায়ের নিয়ম হলো, কারণ কি ন্যায়ের নিয়ম বলতে যে নিয়মটা বলে ধরতে পারলে এটা দোষ সেটা। কারণ ন্যায়ের নিয়ম হলো ন্যায় অনুমান 3টি পদ থাকবে, তার বেশিও না বা তার কমও না। কিন্তু এখানে দুবাই একটি পদ। দুবাই বলতে কি, এখানে যে শব্দগুলো দেখে তুমি বুঝতে পারলে সেই প্রত্যেকটা টিকাতেও আমি বলেছি বিচারগুলো যে এগুলো কিন্তু কাজে লাগবে। যে দুবাই একটি পদ, কলকাতা অন্তর্গত একটি পদ, কলকাতা একটি পদ, ভারতের অন্তর্গত একটি পদ। তো কটা হচ্ছে? 4টা পদ দেখা যাচ্ছে। তো সেটাই আমি লিখেছি, নিজে থেকে আমি কিছুই করিনি, লজিক। কিন্তু এখানে দুবাই একটি পদ, কলকাতার অন্তর্গত একটি পদ, কলকাতা একটি পদ, ভারতের অন্তর্গত একটি পদ, এমন করে 4টি পদ দেখা গেছে। তারপর কি লিখতাম? এই যুক্তিটি ন্যায় নিয়ম, এই ভাষাগুলো মুখস্থ করবো। আমি টিকাতেও মুখস্থ করতে বলছি। এই যুক্তিটি ন্যায় নিয়ম লঙ্ঘন করেছে, যুক্তিটি অবৈধ এবং হচ্ছে 4টি পদ ঘটিত দোষী দুষ্ট। ব্যাস ক্লিয়ার, লজিক ক্লিয়ার। আশা করি 4টি পদ ঘটিত দোষ ধরা এখন তোমাদের কাছে সবচেয়ে সহজ হবে। আরও ক্লাস করো, কন্টিনিউ যত ধরনের লজিক আসবে প্রত্যেকটা নিয়মের লজিক আমি তোমাদের করাবো। কন্টিনিউ ক্লাস, প্লিজ শেয়ার করবে, ক্লাস করতে থাকো।